আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে দেশজুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারেক রহমান হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান। 5 দফা দাবি না মানলে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক জামায়াত সহ সমমনা 8 দলের। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকার ঘোষণা। এবং দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারীর। 8 দলের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির নাশকতা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মৌচাক এবং মিরপুর সহ রাজধানীর একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। বুধবার রাতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে টহল দেয় ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, চোরাগুপ্তা হামলার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে সারাদিন ছাত্র সমাজ মাঠে থাকবে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং চোরাগুপ্তা হামলায় উৎকণ্ঠার রাত রাজধানীবাসীর। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউন কর্মসূচি উপলক্ষে সন্ত্রাসী হামলা এবং নাশকতা এড়াতে রাজধানী জুড়ে চেকপোস্ট স্থাপন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা রোধকল্পে আমরা বিশেষ করে হুন্ডা মোবাইলগুলোকে আমরা চেকিং নিয়ে আসছি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বুধবার রাত 12টা নাগাদ মিরপুরের সাগুপ্তায় একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই যে বড় পরিচিত ঘটনা, এটা আসলে জাতির কাছে একটা উদাহরণস্বরূপ এবং ন্যাক্কারজনক। আমরা ধিক্কার জানাই, যাতে কোনো দেশের মধ্যে অপ্রীতিকর সৃষ্টি ঘটনা কেউ ঘটাইতে না পারে, সে যেই হোক। আমরা চাই যারা করেছে তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হোক। সিকিউরিটি গার্ডের গাফিলতির কারণে আমার গাড়িটা আজকে জয়লা শেষ হয়ে গেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই জ্বালাও পোড়াও জ্বালাও সন্ত্রাস করে কিন্তু এই দেশে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে টিকতে পারবে না। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সন্দেহভাজন 2 জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এখানকার স্টেশন ম্যানেজার এবং আরএনবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, ওনারা আগুনটি নিভিয়ে ফেলেছেন এবং ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এছাড়া কারওয়ান বাজার, মৌচাক, টিএসসি সহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাতভর ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নাশকতা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দেয় ডাকসুর নেতৃবৃন্দ। হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডাকসুর নয়া ভিপি সাদিক কায়েম। লকডাউন দেন আর যাই দেন, আমরা খুঁজতেছি ভাই, আমরা না পাই দেখেন ব্যাট নিয়ে দাঁড়ায় আছে। আমরা এই সন্ধ্যার পর থেকে খুঁজতেছি, এই সন্ত্রাসী লীগ, খুনি হাসিনার লীগ, যত লীগ আছে এই সব লীগরে খুঁজতেছি। এগুলারে ওই যে অনলাইনে গুজব ছাড়া আর কোনো জায়গায় পাইতেছি না। ছাত্র জনতা এই খুনি হাসিনার দোষরদেরকে যেখানে পাবে সেখানে লাল করে দিবে। এ সময় ডাকসুর নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। নাশকতা এড়াতে সারাদিন সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দুপুরে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি নিউজ প্রধান উপদেষ্টা ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা ভাষণে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন আয়োজন বিষয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর চলমান মতবিরোধ তার ভাষণের মধ্য দিয়ে দূর হবে বলেও আশা করা হচ্ছে। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। গণভোটের চেয়ে মানুষের স্বার্থ রক্ষা এখন জরুরি বলে মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় যোগ দেন বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমমনা দলের শীর্ষ নেতারা। এতে বক্তারা বলেন, দিনটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ, গণমানুষের ঐক্যের প্রতিফলন। বর্তমান প্রেক্ষিতে যা আবারও প্রয়োজন। বর্তমানে আবারও গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে অভিযোগ করে জনপ্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছিল। ভবিষ্যতে আর কেউ যেন দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করতে না পারে তা নিশ্চিতে প্রয়োজন জাতীয় ঐক্য। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। গণভোটের দাবির আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন তারেক রহমান। যেখানে অর্থনীতির এই অবস্থা, যেখানে বেকার সমস্যার এই অবস্থা, যেখানে প্রত্যেকটি সবকিছু ভেঙে পড়ছে, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। জুলাই সনদে করা অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর, কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি না মানলে 16 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এছাড়া 13 নভেম্বর ফ্যাসিবাদী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকারও ঘোষণা দেন 8 দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, গণহত্যার বিচার সহ 5 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্দোলনরত সমমনা 8 দল। ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের এই কর্মসূচি। 8 দলের পক্ষে কর্মসূচির ঘোষণা দিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসবেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তিনি। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকবে 8 দল। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট
এবং ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। নির্বাচন পেছাতে বিএনপির দোষারোপেরও জবাব দেন জামায়াতের এই নেতা। আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন সেই ভাষা ওনাদের বলতে হবে। গণভোট নিয়ে যারা সংবিধানের দোহাই দিচ্ছেন তাদের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের জন্য 2029 সাল পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন আন্দোলনরত 8 দলের নেতারা। আমাদের ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জামায়াত ইসলামী সহ 8 দলের আন্দোলনের সাথে এনসিপির সংহতি রয়েছে জানিয়ে নাসির বলেন, আওয়ামী লীগের দেশে মনন হয়েছে, এখন একটু দুর্গন্ধ ছড়াচ্ছে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলোকে বাংলাদেশ প্রশ্নে এক থাকতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার দুপুরে আত্মপ্রকাশ করে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে উপস্থিত ছিলেন এই সংগঠনের উপদেষ্টা তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় তাসনিম জারা বলেন, স্বাস্থ্য যেন ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রমাণ করে গত 1 বছরে বিএনপি মামলা বাণিজ্য করেছে। নিজেদের ইগো না দেখিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের পক্ষে আসুন। সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন। বর্তমান সরকার গত 1 বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বিএনপি গত 1 বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন। বিএনপির যদি 1 বছরে সফলতা বলেন, তাদের 2টা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই 2টা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। তো এই 2টা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে। এছাড়া জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে একসাথে রাজপথে থাকার আশ্বাসও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কালকে যদি আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কোনো কিছুই অরাজনৈতিক নয়, আবার স্বাস্থ্যসহ সব খাতেই রাজনীতি চলে আসে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার পবন বাদেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় মন্ত্রণালয় তাকে ডেকে এ বিষয়ে দিল্লিকে গভীর উদ্বেগ জানায় ঢাকা। গণমাধ্যমে পলাতক শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো, 2 দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত বলে পবন বাদেকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। শেখ হাসিনা ভারতের গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করতেও নয়াদিল্লিকে অনুরোধ করেছে ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিয়ে কোনো আপত্তি থাকলে শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ নিয়ে কোনো চাপ অনুভব করছে না প্রসিকিউশন। এদিন মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারি দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনাল চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জন হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারি দাখিলের নির্দেশ দেন।
এছাড়া এদিন ট্রাইব্যুনালে 2-এ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 12তম দিনে সাক্ষ্য দেন দুজন পুলিশ সদস্য। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। অর্থের সংস্থান না হয় নতুন পে স্কেল দেওয়া যাবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। পরে সরকার এসে এটি বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টার এমন ঘোষণায় হতাশ সরকারি চাকরিজীবীরা, হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে নামার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এখন দরকারি অনেক জিনিস কিনতে পারছেন না সরকারি চাকরিজীবীরা, কুলাচ্ছে না বেতনে। সরকারি চাকরিতে আছেন প্রায় 14.5 লাখ। 2015 সালের পর আর তাদের বেতন বাড়েনি। আশার আলো হয়ে দেখা দিয়েছিল নতুন পে কমিশন গঠন, তারা কাজও করছেন। জানা গেছে ডিসেম্বরের শেষ দিকে নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে কমিশন। অর্থ উপদেষ্টা বলছেন তখন অল্প সময়ে অন্তর্বর্তী সরকারের পক্ষে নতুন পে স্কেল দেওয়া সম্ভব হবে না, নেই পর্যাপ্ত অর্থ। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে আমাদের সময় এটা করতে পারবো কিনা এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্যান্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত গড়ে 5 বছর পর পর নতুন পে স্কেল দিয়ে এসেছে বিগত সরকারগুলো, কিন্তু সবশেষ 10 বছরেও বেতন বাড়েনি। এতে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের। 2015 সালের যে পে স্কেলে যে বেতনটা পাচ্ছি, এটা দিয়ে আসলে সবকিছু ম্যানেজ করা আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে পড়ে আর কি। অবশ্যই খুশি হয়েছিলাম যার যার জায়গা থেকে। এখন আবার শুনতেছি যে হয়তো মানে খারাপ কি বলে নেগেটিভ কিছু হতে পারে, এটা শুনে তো আবার হতাশাগ্রস্ত হয়ে গেছি আমরা। 8 বছর অপেক্ষা করতে পেরেছি। এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে, বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। নির্বাচনের আগে বেতন না বাড়ালে কঠোর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আমরা আসলে চেয়েছিলাম যে এই বর্তমান সরকার দিতে পারুক বা না পারুক, অন্তত একটা অধ্যাদেশ জারি করে দিয়ে যদি আমাদের জন্য জারি করে দেওয়া যায়, তাহলে পরবর্তী সরকার যে আসুক অন্তত এই অধ্যাদেশে অনুসরণ করবে। আর যদি আমাদের জন্য কোনো কিছু করে নেওয়া যায় বা একটা অনিশ্চয়তা রেখে যায়, এখানে সব কর্মচারী আছে, সবাই ঐক্যবদ্ধভাবে এবং সারা বাংলাদেশের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর একটা আন্দোলনের দিকে যাবে। ভোটের আগে বিশৃঙ্খলা ঠেকাতে বিষয়টির সমাধানের দাবি জানাচ্ছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়া 2 শিবগঞ্জ আসন থেকে তিনি নিজে নির্বাচন করার দাবি বিএনপির কাছে রেখেছেন বলেও জানান তিনি। বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। শুধু বিএনপি নয়, যে দল ভালো কাজ করবে তাদের সাথেই কাজ করবেন বলেও জানান মান্না। আমরা আপনাদের চাই, আপনারা ভালো মানুষ, আপনারা বিগত দিনে আন্দোলন করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আর সবাই জানে আমি আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলাম, দল ছেড়ে দিয়েছি কারণ আওয়ামী লীগ ভালো কাজ করছে না। ওরা মনে করে আমি আদর্শের সাথে আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হবে বলেও আশা করেন তিনি। হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর শায়েস্তাগঞ্জ লাখাই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি যারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তারা ভারত ও লন্ডন থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। দেশে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যারা কোনো অপরাধ করেনি, দেশের টাকা লুটপাট করেনি, জনগণের প্রতি জুলুম করেনি, তাদের জন্য সকল দলের রাজনৈতিক দরজা উন্মুক্ত বলেও জানান তিনি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেশে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থক সাধারণ নেতা কর্মী
যারা জনগণের প্রতি জুলুম করে নেয়, জনগণের সাথে অন্যায় অবিচার করে নেয়, অন্যের জমি জায়গা বাড়ি ঘর দখল করে নেয়, এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দল উন্মুক্ত। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক হামলা ঠেকাতে নিজেদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রেখেছে ভেনেজুয়েলা। দেশের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর দেয়া এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। স্থল, আকাশপথ, নৌপথে সেনা ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করেছে। পাশাপাশি পুলিশ, মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলো মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডের লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এবার জানিয়ে দেব খেলার খবর। সাদমান ইসলাম সেঞ্চুরি না পেলেও মাহমুদুল হাসান 169 এবং সেঞ্চুরির আশা জাগানো মমিনুল হকের অপরাজিত 80 রানে 1 উইকেটে 338 রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। তাতে দ্বিতীয় দিন শেষে টাইগারদের লিড 52 রানের। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে 286 রানে থামিয়ে দেয় বাংলাদেশ। পরাগার মানের রিপোর্ট। এমন ফুরফুরে মেজাজের দিন বহুদিন আসেনি বাংলাদেশের ক্রিকেটে। সাবধানতার সাথে আত্মবিশ্বাস যোগ হলে যে বহুদূর এগিয়ে যাওয়া যায়, সিলেট টেস্টের দ্বিতীয় দিনে যেন তারই প্রমাণ দিল বাংলাদেশ। যে কোনো ফরম্যাটেই বাংলাদেশের এখন আতঙ্কের নাম ব্যাটিং। সবচেয়ে বড় সমস্যা ওপেনিং জুটি নিয়ে। তবে সিলেট টেস্টে আইরিশদের বিপক্ষে ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে 49 বলে ক্যারিয়ারের সপ্তম 50 তুলে নেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। এরপর 72 বলে ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন মাহমুদুল হাসান জয়। প্রথম সেশনে বিনা উইকেটে বাংলাদেশের পুঁজি 109 রান। তবে টেস্ট ক্রিকেটে 150 ছড়ানো ওপেনিং জুটি দেখতে অপেক্ষায় থাকতে হয় 3.5 বছর। দলের 158 রানের জুটি ভাঙে 80 রানে থাকা সাদমান ইসলামের বিদায়ে। তখন 85 রানে ছিলেন মাহমুদুল হাসান। এরপর মমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন তিনি। চা বিরতির পর 190 রানে 9-4 আর 1 ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়। 2022 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করার পর দ্বিতীয়টি পেতে সময় লাগলো জয়ের 3 বছর। দলের 260 রানে ম্যাকব্রাইনকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের 36তম 50 পেয়ে যান মমিনুল। এতে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রথম 3 ব্যাটার 50 পেলেন। দিনের বাকি সময়টা আইরিশ বোলারদের কোনো সুযোগই দেননি মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক। টেস্টের দ্বিতীয় দিন শেষে জয় 169 এবং সেঞ্চুরির আশা জাগিয়ে মমিনুল 80 রানে অপরাজিত আছেন। সকালে গতকালের 8 উইকেটে 270 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে মাত্র 14 বল টিকতে পারে আয়ারল্যান্ড। মেথু হামফ্রেসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এরপর হাসান মাহমুদ উইকেট শিকারে নামলে 286 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। পরাগামান, এটিএন বাংলা। বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ হকি দল। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুপুরে ম্যাচ পূর্বে এক সংবাদ সম্মেলনে এমনটাই প্রত্যাশা করেন খেলোয়াড় ও কর্মকর্তারা। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপ বাছাই পর্বে স্পষ্টতই ফেভারিট পাকিস্তান। তাই এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জন করা বাংলাদেশকে ভিন্ন এক লড়াই করতে হবে পাকিস্তানের সঙ্গে, যেখানে থাকবে 3টি ম্যাচ, যার প্রথমটি হবে আজ। দুই দলের শক্তি ও সামর্থ্যের পার্থক্য স্পষ্ট, তবে নিজেদের চেনা টার্ফে লড়াই করার প্রত্যাশা স্বাগতিকদের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের জার্মান কোচ সিগমেন্ট আইকম্যান, অধিনায়ক রেজাউল করিম বাবু, ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান এবং পাকিস্তানের টিম ম্যানেজার উসমান আহমেদ, কোচ ও অধিনায়ক। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে দেশজুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন।
কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারেক রহমান হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান। 5 দফা দাবি না মানলে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক জামায়াত সহ সমমনা 8 দলের। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকার ঘোষণা। এবং দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির। 8 দলের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।